হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমরা প্রতিদিন এই এডিটোরিয়াল সেশনসটা থেকে নতুন কিছু শিখতে পারছো। সেইভাবেই আজকে 12th জুন 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস, কিছু হিস্টোরিক্যাল পার্সোনালিটি নিয়ে আলোচনা আছে এবং সেগুলোকে আমরা দেখব ফ্রম কভারিং দ্য অ্যাসপেক্ট অফ দ্য এক্সামিনেশন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যান্ড ডেইলি নিউজ অ্যানালিসিস ফর দ্য ডেট 12th জুন। সো দিস ইজ দ্য হিন্দু ফ্রন্ট পেজ। দেখো, হিন্দু ফ্রন্ট পেজে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজের ইনিশিয়েশন দেখব এবং সেই সূত্র ধরে আমরা যদি প্রথম নিউজ দেখি, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা কিন্তু একটা ক্লোজ ডিল সাইন করেছে রিলেটেড উইথ দ্য কি ট্রেড এগ্রিমেন্ট। কিসের ট্রেড এগ্রিমেন্ট সেটা নিয়ে ডিসকাশন যেখানে আছে, সেখানে আমরা দেখব যে আমাদের যে ইউনিয়নের রেসপেক্টে যে আমাদের পীয়ূষ গোয়েল স্যার আছেন, কমার্স মিনিস্টার, তিনি কিন্তু পার্টিকুলারলি একটা টক ইনিশিয়েট হয়েছে ইন দ্য ইউনাইটেড স্টেট, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইউনাইটেড স্টেটের সাথে একটা ইনিশিয়াল এগ্রিমেন্টের দিকে ফাইনালাইজেশন যাচ্ছে। এবার পুরো এই যে ট্রেড ডিলটা, সেখানে কিন্তু আমাদের পোটেনশিয়াল বিভিন্ন জায়গায় আছে, ইউএস এরও পোটেনশিয়াল আছে ইন দ্য ইন্ডিয়ান মার্কেট, বাট দ্য প্রবলেম ইজ কয়েকটা জায়গায় কিছু হিন্ড্রেন্স আসছে। ফর অ্যান এক্সাম্পল, ইউএস চাইছে ইন্ডিয়ার রেসপেক্টে যে ইন্ডিয়ার হিউজ মার্কেট অ্যাক্সেস উইথ রেসপেক্ট টু দ্য এগ্রিকালচারাল প্রোডাক্ট, অর্থাৎ ইউএস এর কাছে কিন্তু আমাদের যেহেতু ইন্ডিয়া একটা মানে বড় পপুলেশন আছে, তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডিয়ার মার্কেট কিন্তু ইউএস এর কাছে ভীষণ লুক্রেটিভ যদি ইউএস তার এগ্রিকালচারাল প্রোডাক্টস ইন্ডিয়ান মার্কেটে সেল করতে পারে। বাট ইন্ডিয়া ইজ রেজিস্ট্যান্ট, কারণ ইন্ডিয়া কিন্তু এই এগ্রিকালচারাল প্রোডাক্টের অ্যাক্সেস ইউএসকে দিতে চাইছে না। তাহলে কি হবে, আমাদের ইন্ডিয়ান ফার্মার্সরা কিন্তু সেখানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সিমিলারলি ইন্ডিয়া চাইছে যে ইউএস এর রেসপেক্টে ইউএস এর স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়ামের যে মার্কেট, সেখানে কিন্তু ইন্ডিয়া চাইছে এক্সপোর্ট করতে পারে। ইউএস ইজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু ওপেন আপ দিস মার্কেট টু দ্য ইন্ডিয়া স্টেট, মানে ইন্ডিয়ান নেশনের কাছে সেটা ওপেন আপ করতে চাইছে না। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এই নিয়ে ডিসকাশন হয়েছে যে এরপর ফাইনালাইজ হবে এবং বলা হচ্ছে ডিল ইজ লাইকলি টু বি সাইন্ড বাই নভেম্বর এবং সেই রিলেটেড নেগোসিয়েশন হচ্ছে। প্রথমত তোমরা জাস্ট দুটো কি পয়েন্ট মনে রাখবে, এটা বাইল্যাটারাল একটা ট্রেড এগ্রিমেন্ট সাইনের কথা ভাবা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর পক্ষ থেকে, যেখানে ইন্ডিয়ার মার্কেট অ্যাক্সেস উইথ রেসপেক্ট টু এগ্রিকালচারাল প্রোডাক্ট সেটা ইউএসএ চাইছে, আর ইউএস এর কাছ থেকে ইন্ডিয়া কি চাইছে, স্টিল এবং অ্যালুমিনিয়াম এক্সপোর্ট যেন ইন্ডিয়া করতে পারে ইউএসএ, সেই জায়গাটা কিন্তু ফেসিলিটেট করার কথা ভাবা হচ্ছে। নেক্সট দেখো, কালকে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমি একটা জায়গা বলতে চাই। তোমরা যখন টিকিট কাটো, আইআরসিটিসির অনেকেই টিকিট কাটো দূরপাল্লার যে ট্রেনগুলোতে, এক্সপ্রেস ট্রেনগুলোতে, তো জেনারেলি দেখা যায় অনেকদিন আগে টিকিট কাটতে হয়, তবে টিকিট কনফার্ম হয়। অ্যানাদার অপশন কি আমাদের, সেটাকে বলা হয় তৎকাল বুকিং। এই তৎকাল বুকিংয়ে কি হয়, অনেক সময় দেখা যায় এজেন্টরা জাস্ট দুদিন, মোস্ট প্রবাবলি 48 আওয়ার্স আগে তৎকালে টিকিট কাটা যায়, সেখানে দেখা যায় বাল্ক অ্যামাউন্টে তারা এত টিকিট কেটে নেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু টিকিট পান না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইআরসিটিসির তরফ থেকে বলা হয়েছে তৎকাল টিকিট কাটার জন্য এখন থেকে আধার কার্ড রিকোয়ার্ড, আধারের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন হবে অনলি আফটার ইউ ক্যান বুক দ্য অনলাইন টিকিটস তৎকালে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাল্ক টিকিট যারা বুকিং করে নেন এজেন্টরা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম 30 মিনিটস কিন্তু বুকিং করা যাবে না এবং প্রথম 30 মিনিটস অনলি ইন্ডিভিজুয়াল কাস্টমার্স বা ইন্ডিভিজুয়াল পাবলিকের জন্য সেই প্ল্যাটফর্ম ওপেন থাকবে টিকিট এর কাটার রেসপেক্টে। সো দিস ইজ দ্য নিউজ। নেক্সট এই ফটোটা একবার দেখো, দিস কাইন্ড অফ ইভেন্ট যোগা ফর হারমোনি অ্যান্ড পিস, আমাদের এন্টায়ার যদি আমরা গ্লোব দেখি, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে সেলিব্রেট হয়, জুন 21। তার আগে এই সেলিব্রেশন করেছেন যোগা প্র্যাকটিসের যে ইম্পর্টেন্ট, সেটা পালন করা হয়েছে কোথায়, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ডিস্ট্রিক্টে। কোন নদীর ওপর করা হয়েছে, কৃষ্ণা নদীর ওপর ফ্লোটিং যোগা প্র্যাকটিস করা হয়েছে। দেখো এখানে বোট বা আমরা জেট এইগুলোর ওপরে যারা রাইড করছেন সেই অবস্থাতে তারা যোগা প্র্যাকটিস করেছেন, অ্যান্ড দিস ইজ দ্য পিকচার। নেক্সট
আমরা চলে যাব পরবর্তী আর্টিকেলে, বাকি আমাদের খুব একটা এখান থেকে পড়ার দরকার নেই। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য কারেন্ট স্পিচ গিভেন বাই আওয়ার অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাই স্যার। কোথায় তিনি এই স্পিচটা দিয়েছিলেন? তিনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফোরামে এই স্পিচটা দিয়েছিলেন। এবার এই স্পিচে তিনি কিন্তু বলতে চেয়েছেন যে আমাদের কনস্টিটিউশন এমন একটা কনস্টিটিউশন, উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কনস্টিটিউশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কনস্টিটিউশন কাস্ট, পভার্টি, ইনজাস্টিসকে এলিমিনেট করার যে এসেন্স নিয়ে তৈরি হয়েছে তারই এভিডেন্স তিনি কিন্তু নিজেই, বিকজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিলংস টু দ্য দলিত কমিউনিটি, এবং জাস্টিস গাভাই স্যার তিনি কিন্তু সেকেন্ড চিফ জাস্টিস ইন দ্য কান্ট্রি লাইক ইন্ডিয়া, যেখানে কিন্তু হি অ্যাকচুয়ালি বিলংস টু দ্য দলিত কমিউনিটি, এবং তিনি কিন্তু ক্রেডিট করেছেন ইন্ডিয়ার কনস্টিটিউশনে যে ফ্রিডম গ্যারান্টেড আছে সেইটার মাধ্যমে তিনি কিন্তু একটা জার্নি ট্রাভেল করতে পেরেছেন, জার্নি ফ্রম এ মিউনিসিপ্যাল স্কুল টু দ্য অফিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ তিনি যে জায়গা থেকে তার জীবন শুরু করেছিলেন সেটা ছিল না একটা মিউনিসিপ্যাল প্রত্যন্ত এরিয়ার, তিনি দলিত কমিউনিটি এবং তিনি মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করে বড় হয়েছেন, সেই জায়গা থেকে তিনি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের সর্বোচ্চ মানে একটা পজিশন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পজিশন কিন্তু তিনি হোল্ড করছেন। তো তার জন্য তিনি কিন্তু অল ক্রেডিট হি ইজ গিভেন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তিনি বলেছেন যে এই কনস্টিটিউশন কিন্তু আমাদেরকে ডাজ নট প্রিটেন্ড দ্যাট, এটা কিন্তু কোনো অভিনয় বা প্রিটেন্ড করছে না যে অল আর ইকুয়াল ইন দ্য ল্যান্ড, যেটা কিন্তু এমন একটা ল্যান্ড যেখানে কিন্তু শার্প ডিপ ইনইকুয়ালিটি প্রেজেন্ট আছে। বাট ইনস্টেড আমাদের কনস্টিটিউশন কি করছে? আমাদের কনস্টিটিউশন ইন্টারভেন করে, রিরাইট দ্য স্ক্রিপ্ট করে এবং রিক্যালিব্রেট করে পাওয়ার এবং রেস্টোর করে ডিগনিটি, যাতে সবাইকে ইকুয়াল আনা যায়। আমাদের কনস্টিটিউশন মনে করে সবাই ইকুয়াল নেই ইন দ্য ল্যান্ড, এবং দ্যাট ইজ ওয়াই কনস্টিটিউশন হ্যাজ প্রোভাইডেড সার্টেন প্রভিশনস টু ব্রিং দ্য ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। তো এইখানে বলা হয়েছে ইট ইজ এ কোয়াইট রেভলিউশন। সো এখানে বলা হচ্ছে ডিকেডস এগো যখন মিলিয়ন্স অফ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া সেখানে কিন্তু আনটাচেবলস ছিল, তারা কিন্তু তাদের যে তারা আনটাচেবলস, তারা যে ভালনারেবিলিটি গুলো ফেস করছে, তারা কিন্তু নিজেদের যে রাইটস এর কথা তারা কিন্তু বলতেও পারতো না। সেই জায়গায় দাঁড়িয়ে ওভার দি টাইম কনস্টিটিউশনাল যে সমস্ত প্রভিশনস আছে, আর্টিকেলস আছে, সেগুলোর হেল্প দিয়ে আমরা কিন্তু এখন বলা যায় যে এ পার্সন belonging to those very people is speaking openly as the holder of the highest office in the judiciary of the country. তো সেই আনটাচেবল ফ্যামিলি, যেখানে যে আনটাচেবল সেকশনের মানুষরা এককালে কথা বলতেই পারতো না, আজকে সেই আনটাচেবল কমিউনিটির পার্ট হয়ে জাস্টিস হিসাবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে তার কথা কিন্তু ওপেনলি পাবলিক ফোরামে তিনি কিন্তু বলছেন। সো দিস ইজ দ্য এসেন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড দিস ইজ দ্য ট্রু সেন্স যেটা আমরা কিন্তু চেরিশ করছি। তো দিস ইজ রিটেন, এবং এটাই দেখো বলা হয়েছে পুরো আর্টিকেলটা জুড়ে যে আমাদের কনস্টিটিউশন কলস ফর কি রেকগনিশন, ডিগনিটি, প্রোটেকশন অফ দ্য নিউ ইন্ডিয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাইটফুল স্পেস যেটা একটা মানে ফ্রি কনস্টিটিউশনাল ডেমোক্রেসিকে আমরা যদি এক্সারসাইজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের এন্টায়ার যে কনস্টিটিউশনাল এসেন্সকে খুব ট্রু সেন্সে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার স্পিচ। এটা কিন্তু এসছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল বি.আর. গাভাই স্যারের পক্ষ থেকে। নেক্সট আমরা একটা জায়গা দেখে নেব, সেটা হচ্ছে প্রিপেয়ারিং দ্য ইলেকটোরাল রোল ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ট্রান্সপারেন্ট এক্সারসাইজ। কে বলেছে? চিফ ইলেকশন কমিশনার। তিনি কে আছেন বলো আমাদের কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড অলসো রিটেন ইন দ্য নিউজ আর্টিকেল। চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার, তিনি কিন্তু কি বলেছেন? আমাদের এত হিউজ পপুলেটেড কান্ট্রি, অ্যাডাল্ট যে 18 বছরের ঊর্ধ্বে যে ইলেকটোরাল রোল প্রিপারেশন হয়, এবং 2026-এ আমরা কি জানি আমাদের স্টেটেও কিন্তু ইলেকশন হবে, সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসআরইআর হয়, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকটোরাল রোলকে কি করতে হয়? আপডেট করতে হয়। কোনো মানুষ যারা নতুন 18 বছরে ঢুকেছে তাদের নাম এন্ট্রি করতে হয়, যারা মারা গেছে তাদের নাম এক্সিট করাতে হয়। এই যে ইলেকটোরাল রোল প্রিপারেশন, এটা কিন্তু কিভাবে হচ্ছে? ইট ইজ এ ভেরি আর্ডুয়াস প্রসেস, বাট ইয়েট মোস্ট transparent exercise as per the opinion of the Chief Election Commissioner. Preparation of the electoral roll in India is among the world's most rigorous and the transparent process. So this is the news. Now moving to the next article. দেখো
আমরা বেশ কিছুদিন ধরে এডিটোরিয়াল বা বিভিন্ন নর্মাল ওয়ান লাইনারে কিন্তু আমরা প্রচুরবার দেখেছি যে নিউজ পেপার্স কিন্তু বারংবার কাস্ট সেন্সাসকে কভার করছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য এভরি ডিটেলস রিলেটেড উইথ দ্য কাস্ট সেন্সাস অ্যান্ড অলসো সেন্সাস। 2027 সালে আমাদের সেন্সাস পাবলিশড হবে, 2021-এর জায়গায় সেটা 2027-এ হবে। কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে? 1 নম্বর ডিজিটাল মোড হবে, 2 নম্বর কি এখানে কিন্তু কাস্ট এনুমেরেশন হবে, 3 নম্বর কি এটার মাধ্যমে কিন্তু লং পেশন অর টি লিমিটেশন অর্থাৎ সিটস রিপ্রেজেন্টেশন সেটাকে কিন্তু রিভাইজ করা হবে। দ্যাট ইজ ওয়াই দ্য কাস্ট সেন্সাস ইজ রিপিটেডলি মানে ইন দ্য নিউজ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কাস্ট সেন্সাসকে জাস্ট আমরা সামারি করব যে হোয়াট ইজ রিকোয়ার্ড, কি কি কাস্ট সেন্সাস থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। প্রথমত কাস্ট সেন্সাস ডিসেনিয়াল, মানে কি 10 বছরে একবার এই কাস্ট সেন্সাস হয় বা 10 বছর পর পর এই কাস্ট সেন্সাসকে করতে হয়। কে কন্ডাক্ট করে? অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার। কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। লিগাল ব্যাকিং কি আছে? সেন্সাস অ্যাক্ট 1948। প্রথমত এই কাস্ট সেন্সাসের রেসপেক্টে এই যে সেন্সাস অ্যাক্ট 1948 এটাকে কিন্তু এই বিল আকারে প্রথম ইনিশিয়েট করিয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল, দি দেন হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট আমাদের এই যে সেন্সাস সেটা কোন লিস্টে আছে? ইউনিয়ন লিস্টে আছে। আমাদের 7 শিডিউলে কি বলা আছে? 7 শিডিউলে 3টে লিস্টের কথা বলা আছে, ইউনিয়ন লিস্ট, কি লিস্ট, আর একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। আর এটা কোন আর্টিকেলে কনস্টিটিউশনে মেনশন আছে? আর্টিকেল 246। তাহলে 7 শিডিউল আর্টিকেল 246 ইউনিয়ন সাবজেক্টে সেন্সাসের বিষয়টি মেনশন করা আছে। আমরা যদি হিস্ট্রি অফ সেন্সাস দেখি, ব্যাক ইন দ্য এনশিয়েন্ট পিরিয়ড, অলসো ইন দ্য মিডিয়েবল পিরিয়ড, দেয়ার ইজ মানে সেভারাল এক্সাম্পলস যেখানে আমরা দেখবো যে পপুলেশন গণনা হয়েছিল। প্রথমত ঋগ্বেদায় ফার্স্ট টাইম 1800 থেকে 600 বিসি এই টাইমে কিন্তু পপুলেশন কাউন্টের মেনশন পাওয়া যায়। এছাড়া আমরা যদি মৌর্য পিরিয়ড দেখি, সেখানে কৌটিল্যের অর্থশাস্ত্র এই গ্রন্থেও কিন্তু বলা আছে বা প্রেসক্রাইব করা আছে কালেকশন অফ দ্য পপুলেশন স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেজার অফ দ্য স্টেট পলিসি ফর ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্স স্টেট কালেক্ট করবে অ্যান্ড বিফোর কালেক্টিং দ্য ট্যাক্স হোয়াট was needed at that time to get the idea of the population. So সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অর্থশাস্ত্রেও সেন্সাসের একটা মেনশন আমরা পাই। নেক্সট আকবরের লেখা আইনি আকবরী এই বইতে মুঘল পিরিয়ডের সময় কিন্তু পপুলেশন এর গণনা বা এনুমারেশনের কথা বলা হয় টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক ফিচার্স, এবং সেটার জন্য যাতে ইন্ডাস্ট্রি, ওয়েলথ এবং মেনি আদার ক্যারেক্টারিস্টিক্সকে আমরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। নেক্সট আমরা যদি ব্রিটিশ প্রভিন্স দেখি বা ব্রিটিশ ইন্ডিয়া দেখি, ইনিশিয়ালি সেন্সাসের যে আইডিয়া 1800 সালে কিন্তু এসে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গিয়েছিল প্রথম ফ্র্যাগমেন্টেড ভাবে 1824-এ ফার্স্ট টাইম এলাহাবাদ এবং 1827-28-এ বেনারসে জেমস প্রিন্সেপের দ্বারা কিন্তু পপুলেশন গণনা করা হয়েছিল, এবং ফার্স্ট কমপ্লিট সেন্সাস অ্যাক্রস দ্য ইন্ডিয়ান সিটি এটা কিন্তু 1830-তে করা হয়েছিল হেনরি ওয়াল্টারের দ্বারা। তখন ঢাকায় এটা পপুলেশন কাউন্ট করা হয়েছিল। বাট সেকেন্ড সেন্সাসও কিন্তু নেক্সট 1836-37-এ ফোর্ট সেন্ট জর্জের দ্বারা করা হয়। বাট আমরা 1849-এ দেখবো, 1850-এর দশকে দেখবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ গভর্নমেন্ট তখন কিন্তু লোকাল গভর্নমেন্টের অর্ডার করেছিল যে 5 ইয়ার্স অর্থাৎ কুইনকুয়েনিয়াল সেন্সাস করার জন্য, অর্থাৎ প্রত্যেক 5 বছর অল্টারে সেন্সাস করে পপুলেশন কাউন্ট করার কিন্তু অর্ডার এসেছিল ফ্রম দ্য সাইড অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। বাট প্রথম নন সিনক্রোনাস যদি আমরা দেখি সেন্সাস 1872-তে লর্ড মায়োর দ্বারা, গভর্নর জেনারেল লর্ড মায়ের অর্ডারে অ্যাক্রস দ্য ইন্ডিয়া লেন্থ অ্যান্ড ব্রেথ ওয়াইজ কিন্তু সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল। বাট দেয়ার ওয়াজ সাম মিস্টেক্স, দেয়ার আর সাম আনসাইন্টিফিক ডেটাস। তার জন্য প্রথম ফার্স্ট সাইন্টিফিক্যালি এবং সিনক্রোনাস ম্যানারে সেন্সাস কন্ডাক্ট করা হয় আন্ডার দ্য ব্রিটিশ রুল on February 17, 1881, and the then census commissioner কে ছিলেন? W.C. Auden। এই নামটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন দ্য ইয়ার অফ 1881। আফটার দ্যাট 10 বছর ছাড়া কিন্তু আনইন্টারাপ্টেড ওয়েতে কিন্তু সেন্সাস কাউন্ট করা হয়। সো এই হচ্ছে পুরো যদি আমরা দেখি
1901 থেকে আমরা যদি 2011 পর্যন্ত দেখি, আমরা দেখব প্রত্যেক 10 বছর কিন্তু পপুলেশন কাউন্ট করা হয়েছে, এবং 2011 পর কিন্তু 2021 জায়গায় ফার্স্ট টাইম ইন্টারাক্ট হবে, 27 হবে। সো দিস ইজ দ্য নিউজ। এবং আমরা যদি দেখি, আমাদের কন্টিনিউয়াসলি মোর অ্যান্ড লেস পপুলেশন কিন্তু আমাদের কান্ট্রির একটা প্রোগ্রেসিভ বা পজিটিভ পপুলেশন গ্রোথে আমরা দেখিয়েছি, এক্সেপ্ট 1 ইয়ার, দ্যাট ইজ দ্য 1921। অ্যান্ড এখানে আমরা দেখবো, দেখো পপুলেশন কিন্তু একটা ডিপ বা ডিক্লাইন এসছে, কত -0.32% হচ্ছে পপুলেশন গ্রোথ দেখেছিলাম, অর্থাৎ গ্রোথ কিন্তু নেগেটিভে গেছিল। আদারওয়াইজ প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো পপুলেশন কিন্তু পজিটিভ গ্রোথ রেট দিয়েছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই 1911 থেকে 1921 এটাকে বলা হয় এ ডিকেড অফ গ্রোথ, ঠিক। অর্থাৎ এই 10 বছরে কিন্তু আমাদের কান্ট্রি নেগেটিভ গ্রোথ দেখেছিল, কত পার্সেন্ট? -0.32%। দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা সবকিছু সেন্সাস নিয়ে পড়লাম, এরপরে তোমরা জাস্ট পড়ে নিতে পারো। দেখো আর্টিকেল 246, 7 শিডিউল, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। ইউনিয়ন লিস্টের এটা যে সাবজেক্ট সেটা মেনশন করা হয়েছে। দেয়ার ইজ এ ডিসকাশন রিগার্ডিং দ্য সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস কন্ডাক্টেড ইন 2011, এবং এসসি এসটি পপুলেশনের বাইরেও ওবিসির যে টোটাল যে পপুলেশন কাউন্ট সেটাও কিন্তু আপকামিং সেন্সাসে করা হবে। সো দিস ইজ অল। এরপরেও যদি তোমাদের মনে হয় এই এডিটোরিয়ালটা পড়ার দরকার আছে, প্লিজ ডাউনলোড দ্য পিডিএফ ফ্রম দ্য টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড রিড বাই ইয়োর সেলফ। নেক্সট, এবার একটা আমরা এডিটোরিয়াল পড়বো রিলেটেড উইথ দ্য হিস্টোরিক্যাল পার্সোনালিটি। এই পার্সোনালিটির নাম হিস্ট্রির সাথে জড়িত, বাট এমন একজন পার্সোনালিটি যার নাম কিন্তু খুব কমই হিস্ট্রির পাতায় আলোচনা হয়েছে, বাট ভেরি ইম্পর্টেন্ট উইথ ওয়ান ইভেন্ট রিলেটেড উইথ দ্য ইয়ার অফ 1919। 1919 সালে আমাদের কান্ট্রিতে আমরা যদি ইতিহাসের পাতা উল্টে দেখি বা ভেবে দেখি, আমাদের কি হয়েছিল? হত্যাকাণ্ড বা জালিয়ানবাগ মাসাকা। তার সাথে শ্রী শঙ্করা নায়ারের নাম অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা পুরো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব, উনি কিভাবে আছেন, এবং তারপরে আমরা জাস্ট এডিটোরিয়ালটা দেখব। এডিটোরিয়ালে কয়েকটা হাইলাইটেড পোর্শনস দেখব, বাট নো নিড টু রিড দ্য এন্টায়ার এডিটোরিয়াল, বিকজ এখানে কিন্তু পলিটিক্যাল অ্যাসপেক্টেই এই এডিটোরিয়ালটা লেখা আছে, সেখানে কিন্তু আমাদের এটা পড়ার দরকার নেই। বাট দ্য পার্সোনালিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা দেখো। এনার নাম কি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক মিনিট দেখো, সি শঙ্করন নায়ার, ঠিক। সি শঙ্করন নায়ার was associated with the Indian freedom struggle movement, ঠিক। তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট। তিনি প্রিসাইড করেছিলেন 1897 এর সেশন। কোথায় হয়েছিল? অমরাবতীতে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কেরালাতে। মালায়ালি ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং 1897-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একজন ইয়ংগেস্ট প্রেসিডেন্ট পেয়েছিলেন এই শঙ্করন নায়ারকে, এবং তিনি একজন প্রথম যিনি কিন্তু কেরালা থেকে মালায়ালি কমিউনিটি থেকে রিপ্রেজেন্ট করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। এরপরে তিনি কি হয়েছিলেন? আমাদের দেখবে এডুকেশন রিলেটেড একটা কমিশন ইন দ্য ইয়ার অফ 1902 এটা স্ট্যাবলিশ হয়েছিল, অ্যাপয়েন্টেড হয়েছিল বাট বাই দ্য কারেন্ট লর্ড কার্জন। লর্ড কার্জন ইউনিভার্সিটিকে কিভাবে রিঅর্গানাইজ করা যায় সেই রিলেটেড একটা কমিশন তৈরি করেছিলেন, দ্য কমিশন নেমড অ্যাজ র্যালে কমিশন। এই র্যালে কমিশনেও কিন্তু এই শঙ্করন নায়ার কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছিলেন, ঠিক। 1908 সালে তিনি কিন্তু পার্মানেন্ট জাজ হিসাবে মাদ্রাস হাইকোর্টে অ্যাপয়েন্টেড হন, এবং তিনি সেখানে কিন্তু প্রোগ্রেসিভ এবং তার যে রিফর্ম ওরিয়েন্টেড জাজমেন্ট তার জন্য তিনি কিন্তু বিখ্যাত হন। তার মানে আমরা দেখবো আস্তে 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 দিস পার্সোনালিটি ওয়াজ এন্টারিং ইনটু দ্য সিনারিও অফ দ্য ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট। তো স্টার্টিং ফ্রম 1897 তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন। তারপর 1902 সালে লর্ড কার্জনের নেতৃত্বে স্ট্যাবলিশড হওয়া র্যালে কমিশনে তিনি কিন্তু অ্যাজ এ মেম্বার জয়েন করলেন। নেক্সট উনি কিন্তু মাদ্রাস হাইকোর্টে কিন্তু জাজ হিসাবে, পার্মানেন্ট জাজ হিসাবে তিনি যেহেতু যুক্ত হয়েছিলেন 1908 সালে, তখন কিন্তু ফর হিজ রিফর্ম ওরিয়েন্টেড জাজমেন্ট, প্রোগ্রেসিভ লিবারাল জাজমেন্টের জন্য তিনি কিন্তু আস্তে আস্তে ফেমাস হয়ে উঠছিলেন। নেক্সট 1915 সালে
তিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কিন্তু জয়েন করলেন এবং তাকে ইম্পর্টেন্ট কিছু পোর্টফোলিও দেওয়া হয়েছিল। আমরা নিউজ এডিটোরিয়ালটা যদি দেখি তাহলে সেই নিউজ এডিটোরিয়ালও দেওয়া আছে। দেখো, তিনি কিন্তু নাইয়ার স্যার কিন্তু একজন ফিয়ারলেস পার্টিসিপেটর ছিলেন ফ্রি স্পিচের। আমরা অলরেডি দেখলাম তিনি কিন্তু ম্যাড্রাস হাইকোর্টের পার্মানেন্ট জাজ ছিলেন এবং তিনি কিন্তু থার্ড একজন ইন্ডিয়ান ছিলেন যাকে ভাইসরয় তার এক্সিকিউটিভ কাউন্সিলে কিন্তু মেম্বার করেছিলেন এবং এডুকেশন, হেলথ এবং ল্যান্ড পোর্টফোলিও দিয়েছিলেন। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান কে ছিলেন। হি ওয়াজ দ্য থার্ড ইন্ডিয়ান, কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান কে ছিলেন? পলিটির বইয়ের ফার্স্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটাই লেখা আছে। তোমরা আজকে তোমাদের টাস্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ফার্স্ট এক্সিকিউটিভ কাউন্সিলের ইন্ডিয়ান মেম্বার কে ছিলেন এবং তিনি কোন পোর্টফোলিও পেয়েছিলেন। মুভিং টু দ্য নেক্সট পোর্শন। এবার দেখো 1919, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কান্ট্রিতে কি হলো? আমাদের কান্ট্রিতে যে জায়গাটা হলো সেটা হচ্ছে কি এলো? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম এলো। মন্টেগু চেমসফোর্ড রিফর্মের বিভিন্ন প্রভিশনস নিয়েও কিন্তু তিনি তার ফ্রিলি তিনি ফার্মলি অ্যাডভোকেট করেছিলেন, মানে ফর দ্য ফেভার অফ দ্য ইন্ডিয়ান রাইটস। তিনি সেলফ রুল আনার কথা বলেছিলেন এবং সেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করেছিল ইন ড্রাফটিং দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। নেক্সট 1919 সালে আরো একটা ঘটনা ঘটে। পাঞ্জাবের অমৃতসরে কিন্তু মাইকেল ও ডায়ারের নেতৃত্বে কি মানে প্রোটেস্ট করা জনগণের ওপর কিন্তু ওপেন গুলি চালিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনা আমাদের কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। কোথায় হয়? সেটা কিন্তু পাঞ্জাবের অমৃতসরে হয়। ডেট কত? এপ্রিল 13, 1919 সালের এপ্রিলের 13 তারিখে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড করে। এই অমানবিক পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু ভাইসরয়ের এই এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু রিজাইন করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি যে ইম্পর্টেন্ট এতগুলো পোর্টফোলিও সামলাচ্ছিলেন, এডুকেশন, ল্যান্ড, হেলথ, সেই পোর্টফোলিও কিন্তু তিনি ছেড়ে দিন প্রোটেস্ট, কাউন্সিল ইন প্রোটেস্ট, কাউন্সিল ইন প্রোটেস্ট, কাউন্সিল ইন প্রোটেস্ট, কাউন্সিল ইন প্রোটেস্ট। এই মুভমেন্ট, তিনি যে ভাইসরয়ের কাউন্সিল ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু ইট ওয়াজ এ হিউজ বোল্ড মুভ দ্যাট শুক দ্য ব্রিটিশ ইন্ডিয়া। এরপর আমরা দেখব এই রেজিগনেশনের পর কিন্তু ব্রিটিশদের কাছে একটা হিউজ মেসেজ যায় যে মাইকেল ও ডায়ার সামথিং, কিছু ঘটনা এমন ঘটিয়েছেন যেটা কিন্তু হিউজ তার ইম্প্যাক্ট আসতে পারে। সেই যে রেজিগনেশন সেটাই কিন্তু ট্রিগার করেছিল, ব্রিটিশদের বাধ্য করেছিল টু ফর্ম এ এনকোয়ারি কমিশন রিগার্ডিং দ্য ইনসিডেন্ট অফ জালিয়ানওয়ালাবাগ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হান্টার কমিশন কিন্তু ইনভেস্টিগেশনের জন্য অ্যাপয়েন্ট করা হয় ফ্রম দ্য সাইড অফ দ্য ব্রিটিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মার্শাল লকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল ইন দ্য পাঞ্জাব, সেটাকে কিন্তু টার্মিনেটও করে দেওয়া হয়। নেক্সট মাইকেল ও ডায়ার। মাইকেল ও ডায়ার কিন্তু ছিলেন ওয়ান অফ দ্য মেজর মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার। তার এগেনস্ট তিনি কিন্তু কি করেছিলেন? এরপরে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে ফাইল করেছিলেন ডিফামেশন কেস, অর্থাৎ মানহানির মামলা করেছিলেন নাইয়ারের এগেনস্টে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 1922 সালে ইংলিশ কোর্টে এই নিয়ে ট্রায়াল শুরু হয় এবং ট্রায়ালে দেখা যায় যে খুব ইম্পর্টেন্ট, এই ট্রায়ালের সময় কি হয়েছিল, টোটাল জিউরি ছিল 12 জন, 12 জনই ছিল, 11 জনই ছিল কিন্তু মাইকেল ও ডায়ারের ফেভারে। অর্থাৎ তারা কিন্তু নাইয়ারকে কিন্তু নাইয়ারের যে এন্টায়ার যে অ্যালিগেশন ছিল যে ডায়ার এই ধরনের হিংস্র বারবারিক অ্যাটিটিউড করেছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড করেছে, তার ফেভারে কিন্তু নাইয়ার বিচার পাননি। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে দেখো 12 মেম্বার যে ইংলিশ জুরি ছিল তারা কিন্তু প্রিসাইড করেছিলেন সেখানে কে? হেনরি ম্যাকার্ডি। তারা কিন্তু মেনলি সাইডেড নিয়েছিলেন কার দিকে? ডায়ারের দিকে। অনলি একজন মার্কসিস্ট থিওরিস্ট ছিলেন যার নাম ছিলেন হ্যাডন লাস্কি, তিনি কিন্তু সাপোর্ট করেছিলেন এই নাইয়ার স্যারকে, ঠিক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নাইয়ারকে কিন্তু কম্পেনসেশন দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল 500 ইউরো, কিন্তু ফাইনালি সেটা তিনি রিফিউজ করেছিলেন এবং তিনি দেননি। এই যে এন্টায়ার ঘটনা, এটা অলদো দেখা যায় যে নাইয়ার কিন্তু এই কেস জিততে পারেননি, কিন্তু এই যে ট্রায়াল হয়েছিল ইংল্যান্ডের কোর্টে, সেই ট্রায়াল কিন্তু এক্সপোজ করেছিল ডিপ বায়াস ইন দ্য ব্রিটিশ লিগাল সিস্টেম এবং গ্যালভানাইজ করেছিল আরো ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট ইন দ্য ইন্ডিয়া। পরবর্তীকালে দাঁড়িয়ে স্যার শঙ্করন নাইয়ার কিন্তু মারা গিয়েছিলেন ইন দ্য ইয়ার অফ 1934 অ্যাট দ্য এজ অফ 77, বাট তার এই যে পুরো এন্টায়ার লাইফ
স্ট্রাগল, তার এই যে ফাইট এগেন্স্ট দ্য ব্রিটিশ, দ্যাট রিমেন্ড অ্যাজ এ সিম্বল অফ ফিয়ারলেস রেজিস্টেন্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল দ্য লিডারশিপ ইন দ্য কলোনিয়াল ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু লিগাসি কন্টিনিউ হয়েছে থ্রু দ্য বুকস লাইক দ্য কেস দ্যাট সুক দ্য এম্পায়ার। ভেরি ইম্পর্টেন্ট বই। এরপর আমরা যে জায়গাটা দেখবো পরবর্তীকালে, দিস ইজ দ্য ইমেজ অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আমরা দেখবো মানে শতাধিক মানুষকে কিন্তু মারা হয়েছিল। দিস ইজ দ্য ইমেজ অফ মাইকেলো ডায়ার। পরবর্তীকালে আমরা দেখব উধাম সিং 1940 সালে কিন্তু লন্ডনে বুকে এই মাইকেলো ডায়ারকে অ্যাসাসিনেট করেছিল। সো দিস ইজ অল। এবার আমরা একবার একটা বইয়ের একটা মুভির নাম পড়বো, Keshari Chapter 2, The Untold Story of Jallianwala Bagh, which portrays the C. Sankaran Nair as an unsung hero, has now brought him into the limelight. So একটা রিসেন্ট মুভি বেরিয়েছে যেই নামটা হচ্ছে কেশরী চ্যাপ্টার 2, পারলে তোমরা দেখতে পারো। সেই বইতে কিন্তু একজন ফিয়ারলেস স্টলওয়ার্ড অর্থাৎ অদম্য জেদি নায়ক হিসাবে সি সাংকারান নাইয়ারকে কিন্তু পোর্ট্রে করা হয়েছে, এবং সি সাংকারান নাইয়ারের একটা অটোবায়োগ্রাফি আছে যেটা কিন্তু পাবলিশ করেছেন তার কন্যা লেডি মাধবান নাইয়ার 1966 সালে, যেটা কিন্তু ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ ট্রু ট্রেজার ফর দ্য এনথুসিয়াস্টিক্স অফ দ্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আরও একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, যেহেতু তোমরা পুরো ঘটনাটা পড়লে, আমি জাস্ট তোমাদের সাথে বলতে চাই যে হাউ ফিয়ারলেস হি ওয়াজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা পোর্টফোলিও তিনি সামলাতেন। কি পোর্টফোলিও আমরা দেখলাম, এডুকেশন, হেলথ এবং ল্যান্ড। এইরকম তিনটে পোর্টফোলিও যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ছেড়ে দিচ্ছিলেন, তখন দেন যে ভাইসরয় ছিলেন, কে ছিলেন? জেমস ফোর্ড। তিনি সি সাংকারান নায়ারকে জিজ্ঞেস করলেন যে তুমি যে এই জায়গাটা পোর্টফোলিও ছেড়ে দিচ্ছ, তোমার কাছে কি কোনো সাকসেসার আছেন? তখন দেখো আমি একবার পড়ছি, ভাইসরয়ের কাউন্সিলকে তিনি কিন্তু ইন প্রোটেস্ট জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে তিনি রিজাইন করলেন। বলা হয়েছে নায়ার হ্যাড এ ফাইনাল ইন্টারভিউ উইথ দ্য ভাইসরয় জেমস ফোর্ড, যিনি তাকে আস্ক করলেন কি হি হ্যাড এ সাকসেসার টু রেকমেন্ড, তুমি কি কোনো সাকসেসারকে রেকমেন্ড করতে চাও? তখন তিনি উত্তরে দিয়েছিলেন ইয়েস, পয়েন্টিং টু হিজ পিওন। নাইয়ার রিপ্লাই করেছিলেন হ্যাঁ, এবং তিনি দেখেছিলেন আমার পিওন হবে আমার সাকসেসার। তখন জেমস ফোর্ড শকড হয়ে গেছিলেন এবং ভাইসরয় আস্ক করেছিলেন হোয়াট? তখন তিনি উত্তর দিয়েছিলেন হোয়াই নট, হি ইজ টল, হ্যান্ডসাম, wears the livery well and will agree to everything you say, an ideal council member। অর্থাৎ তিনি বলেছিলেন আমার পিয়ন কেন কাউন্সিলের মেম্বার হতে পারবে না? তিনি একজন টল, হ্যান্ডসাম, তিনি আপনাদের যে লিভারি মানে একটা পার্টিকুলার ব্রিটিশ পোশাক, তোমরা একবার সার্চ করে দেখতে পারো, এটা কিন্তু ভাইসরয়ের চেম্বারে গেলে পড়তে হতো, তো সেটা উনি পড়বেন, এবং তিনি কিন্তু কমপ্লিট আনকোয়েশ্চেনেবল ওবিডিয়েন্স আপনার প্রতি শো করবেন। তিনি কোনো কোয়েশ্চেন করবেন না, আপনার সিস্টেমের প্রতি কোনো কোয়েশ্চেন রেজই করবেন না, তার নিজের কোনো ভয়েস থাকবে না। সো হি শুড বি দ্য আইডিয়াল পারসন টু বি ইনক্লুডেড ইন ইউর ভাইসরয়ের কাউন্সিল। তো এই ধরনের উত্তর তিনি দিয়েছিলেন, এই ধরনের ফিয়ারলেস অ্যাটিটিউড তিনি কিন্তু চোখে চোখ রেখে তৎকালীন ভাইসরয়কে কিন্তু জানিয়েছিলেন। সো দিস ইজ দ্য থিং, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং। নেক্সট আমরা লাস্ট একটা এডিটোরিয়াল পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট আজকে আমরা দেখব, আজকের কি তারিখ? 12 জুন। আজকে আমাদের সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তরফ থেকে অ্যান্টি চাইল্ড রাইট মানে চাইল্ড লেবার ইরাডিকেশন ডে আমরা সেলিব্রেট করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ম্যাপ দেখি, সো দিস ইজ দ্য পলিটিক্যাল ম্যাপ অফ আওয়ার কান্ট্রি, এবং আমরা যদি দেখি আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন স্টেটসে স্টিল চাইল্ড লেবার এবং চাইল্ড রিলেটেড ভায়োলেন্ট ক্রাইমস, জুভেনাইল অফেন্স আর মানে ভেরি মাচ প্রিভেলেন্ট। সেটা যদি আমরা দেখি রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এই সমস্ত বেল্টগুলোতে এখনো ডার্কার ইমেজ আমরা দেখতে পাই রিগার্ডিং দ্য ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস অ্যামং মানে দ্য ডিফারেন্ট স্টেট। এই পিকচারটা থেকে আমরা দেখতে পাই, এবং স্টেট ওয়াইজ যদি আমরা ব্রেকডাউন করি, দিস ইজ দ্য ইমেজ। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ভেরি মানে পাথ ব্রেকিং একটা ইনসিডেন্ট, যেটা হচ্ছে রিকাউন্টিং ভেলপুর স্টোরি ইন এন্ডিং দ্য চাইল্ড লেবার। সো অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হোয়াট ইউ ক্যান ডু, সেটা কিন্তু আমরা এই ইনসিডেন্টসটা থেকে দেখতে পারি। ট্রুলি বি দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইউ মে ডু সামথিং। সেটা কিন্তু দেখা গিয়েছিল তৎকালীন ভেলপুর কোথায় আছে সেটা আমরা দেখব। তৎকালীন ভেলপুরের যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন তারা কিভাবে রোল নিয়েছিল, এবং সেখানে যে ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন বা ডিএম ছিলেন, তিনি কিভাবে প্রত্যেকটা
অল স্টেক হোল্ডার্সকে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে আনতে পেরেছিলেন এবং চাইল্ড লেবার ইরাডিকেট করতে চেয়েছিলেন, তারই একটা স্টোরি কিন্তু এই আজকের এডিটোরিয়ালে লেখা হয়েছে। কে লিখেছেন? অলোক কুমার জি। হি ওয়াজ এ ফর্মার ইন্ডিয়ান আইএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কিন্তু কারেন্টলি তিনি একজন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছেন সেন্টার ফর পলিসি রিসার্চে। তিনি এই এডিটোরিয়ালটাকে এত সুন্দর ন্যারেট করেছেন, জাস্ট বি পেশেন্ট অ্যান্ড আমি যেটা বলছি তোমরা জাস্ট একবার শুনতে থাকো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকলে কি করা যেতে পারে। না, প্রথমত এভরি ইয়ার জুন 12 আমরা কি অবজার্ভ করি? ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নেতৃত্বে এই ডেকে কিন্তু সেলিব্রেট করা হয়, এবং এই ডেটাকে আমরা কেন সেলিব্রেট করি? আমরা চাই in an attempt to draw the attention of the world key on the issues of child labor. The day brings together government, employers and worker organization as well as civil society to work towards ending the child labor. আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে 8.7, যেটা কি বলে সেটা কিন্তু কলস অন দ্য গ্লোবাল কমিউনিটি টু টেক এফেক্টিভ মেজার টু এন্ড চাইল্ড লেবার ইন অল ইটস ফর্ম বাই 2025। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে 2025 দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ দ্য হাই টাইম টু সে গুড বাই বা টু সে নো টু দ্য চাইল্ড লেবার। চাইল্ড লেবার কিন্তু কি? চাইল্ড লেবার কিন্তু ইজ প্রিভিলেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি? তারা কিন্তু চুরি করে নিচ্ছে। কাদের? কি চুরি করছে? প্রত্যেকটা চিলড্রেনদের বেসিক রাইট টু লাইফ উইথ dignity, right to live with dignity, enjoy their childhood এবং attain full developmental potential. আমাদের যদি আমরা গ্লোব দেখি, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক রিজিয়ন accounts for almost 9 out of 10 children being in the child labor। অর্থাৎ এই সব এরিয়ায় 10-এর মধ্যে 9 জন শিশু কিন্তু চাইল্ড লেবারের ভিকটিম। COVID-19 exacerbated the situation। exacerbate, you can use this word in your writing, মানে কি? অ্যাম্পলিফাই করা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আন্ডার প্রিভিলেজ যে চিলড্রেন, তাদের যে জীবনের অধিকার সেখান থেকে কিন্তু তাদের কেড়ে নেওয়া হচ্ছে, তাদের স্কুল তারা যেতে পারছে না এবং তাদের পেরেন্টস লস করছে কি? জব এবং ওয়েজ। মেনি চিলড্রেন হু ড্রপড আউট দ্য স্কুল, এবং তাদেরকে কিন্তু ফোর্সফুলি ফ্যামিলি ইনকামের জন্য তাদেরকে কিন্তু লেবোরিয়াস ওয়ার্কে এনগেজ করা হচ্ছে, এবং দ্যাট ইজ ওয়াই তারা কিন্তু স্কুলে রিটার্ন করার আর কোনো অপরচুনিটি পাচ্ছে না। আমরা নাও কামিং টু দ্য ইন্ডিয়ান সিনারিও আমরা যদি দেখি, ইন্ডিয়া ইজ এ সিগনিফিকেন্ট মানে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, দ্য প্রবলেম অফ চাইল্ড লেবার। 2011-এর যদি সেন্সাস দেখি আমরা দেখব প্রায় 43 লাখ চিলড্রেন কিন্তু 5 থেকে 14 বছরের মধ্যে আছে, যারা কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ফর্ম অফ চাইল্ড লেবারের মাধ্যমে নিযুক্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের জন্য আজকে চাইল্ড লেবার হয়েছেন। কি ফ্যাক্টর? ফার্স্ট পভার্টি, নন অ্যাক্সেসিবিলিটি এবং ইলিটারেসি। তাদের কিন্তু শিক্ষার আলো তাদের কাছে পৌঁছায়নি। চাইল্ড লেবার ইজ প্রেফার্ড। তাদের কি কাজ করানো হয়? বিড়ি বাঁধানো হয়, বিড়ি মেকিং, কার্পেট ওয়েভিং এবং ফায়ার ওয়ার্ক ফ্যাক্টরিজ, অর্থাৎ বাজি তৈরির বিভিন্ন যে কারখানা সেখানে এমপ্লয় করা হয়, ইট ভাটায় নিযুক্ত করে দেওয়া হয় বা বিড়ি বাঁধানো হয়। সেই রিলেটেড ইন্ডিয়া অনেক অ্যাক্ট এনেছে, যেরকম চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, ন্যাশনাল পলিসি অন চাইল্ড লেবার NPCL, এছাড়া ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট আছে NCLP, ঠিক, এগুলো আমাদের আছে। এছাড়া 2016-তে আমরা যে চাইল্ড রিলেটেড লেবার সেই অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট আনি এবং বলা হয় যে সেইখানে প্রহিবিট করা হয় এমপ্লয়মেন্ট অফ দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ 14, এবং আমাদের প্রহিবিশন আছে কি? আমাদের প্রভিশন আছে কি আমরা প্রহিবিট করব 14 থেকে 18 বছরের যে সমস্ত অ্যাডোলেসেন্স থাকে তাদেরকেও কিন্তু আমরা হ্যাজার্ডাস অকুপেশনের বিভিন্ন ক্যাটাগরি করা আছে, সেই সমস্ত হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিতে কিন্তু এমপ্লয় করতে পারি না। এছাড়া উই হ্যাভ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেখানের মাধ্যমে কম্পালসারি এডুকেশনের যে প্রভিশন আছে চিলড্রেনদের জন্য 6 থেকে 14 বছরের। বাট এর পরেও এত আইন, ল, লিগাল প্রভিশনস থাকার পরেও কিন্তু আমরা দেখছি যে সেভারাল চাইল্ড ইনসিডেন্ট ঘটনা আছে এবং চাইল্ডদের কিন্তু স্কুল ড্রপ আউট করানো হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাইল্ড লেবার ইজ দ্য মানে একটা ক্রুশিয়াল রিয়েলিটি দ্যাট উই কান্ট ইগনোর। বাট এত কিছুর মধ্যেও আমাদের একটা সাকসেস স্টোরি আছে, দ্য ভেলপুর মডেল। ভেলপুর এমন
একটা ছোট্ট গ্রাম, একটা তহসিল ভেলপুর, একটা মন্ডল, যেটা নিজামাবাদ ডিস্ট্রিক্ট অফ দ্য আর্টসওয়াইল অন্ধ্রপ্রদেশে অবস্থিত ছিল। বর্তমানে সেটি ইজ দ্য পার্ট অফ দ্য তেলেঙ্গানা স্টেট। সেখানে এই যে পার্টিকুলার মন্ডল বা এই ভিলেজটা কুখ্যাত ছিল কিসের জন্য? চাইল্ড লেবারের জন্য, ওয়ান্স নটোরিয়াস ফর দ্য চাইল্ড ম্যারেজ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে, ইন এ ড্রামাটিক ওয়ে ইট বিকেম এ রিয়ার এক্সেপশন অফ চাইল্ড লেবার ডিউ টু দ্য টোটাল কন্ট্রোল। অর্থাৎ কিছু ঘটনার মাধ্যমে এই ভেলপুরে কিন্তু টোটালি চাইল্ড লেবার প্রবলেমটাকে ইরাডিকেট করা হয়েছে এবং সেখানে ইনভলভমেন্ট কাদের হয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি লোকাল কমিউনিটি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদেরও। 2011-এ এই ড্রাইভ শুরু করা হয়। এই ড্রাইভে ইনভলভ করা হয় কমিউনিটিকে। সেটা ভেলপুরের যে লোকাল কমিউনিটি, তাদেরকে বোঝানো হয়, তাদেরকে বলা হয়, তাদেরকে এনশিওর করতে হবে যে অল চিলড্রেন in the age group 5 to 15 went to schools and no child would be engaged as labor in any form। অর্থাৎ এই প্রথম এই অ্যানাউন্সমেন্ট দিয়ে বা এই এজেন্ডা দিয়ে এই মডেলটাকে ইনিশিয়েট করা হয় যে 5 থেকে 15 বছরের মধ্যে কোনো চাইল্ডকে কিন্তু চাইল্ড লেবার হিসেবে এমপ্লয় করা যাবে না এবং তাদেরকে স্কুলে পাঠাতে হবে। প্রথমত একটা সাস্টেন ক্যাম্পেইন চালানো হয় প্রথম 100 দিনে। সেই জায়গায় দাঁড়িয়ে ভেলপুর কিন্তু ডিক্লেয়ার করা হয় চাইল্ড লেবার ফ্রি মন্ডল হিসাবে। 2001-এর অক্টোবর 2-এ এই ঘটনা দেখা যায় যে 24 ইয়ার্স লেটার, 24 বছরের একটা পর এই মন্ডলকে কিন্তু দেখা যায় 100% রিটেনশন ইন দ্য স্কুল অ্যান্ড নো চাইল্ড লেবার ইন দ্য মন্ডল ওয়ান্স নটোরিয়াস ফর ইট। মানে এই 100 দিনের ড্রাইভের পর 24 বছরের যে একটা প্রথা সেটাকে ভাঙা যায় এবং দেখা যায় 100% রিটেনশন হয় স্কুলে এবং কোনো চাইল্ড সেই মন্ডলে এমন নেই যারা কিন্তু চাইল্ড লেবার হিসাবে কাজ করছে। এই ক্যাম্পেইন আইডেন্টিফাই করেছিল, ট্র্যাক করেছিল প্রত্যেকটা আউট অফ স্কুল চাইল্ডকে, এনরোল করে দিয়েছিল তাদের স্কুলে এবং সেই জায়গায় কিন্তু সেট অফ অফিসিয়ালসের দ্বারা এই কাজটা শুরু হয়েছিল। প্রথমত দেখা গেছিল অফিসিয়ালসরা যখন এই কাজটা শুরু করেছিল ইনিশিয়ালি কিন্তু এই ড্রাইভটা সাকসেসফুল হয়নি। কেন? সেই জায়গায় দাঁড়িয়ে মানে তারা কিন্তু ইনিশিয়ালি কিন্তু প্রচুর রেজিস্ট্যান্স পেয়েছিল, পাবলিকরা তাদের কথা শুনছিল না। ভিলেজে রটে গিয়েছিল যে দে ওয়ার দ্য কিডন্যাপার এবং একটা নেশনওয়াইড র্যাকেট চলছে যেখানে কিন্তু চিলড্রেনদের কিডন্যাপ করা হচ্ছে এবং তাদের কিডনি, চোখ এগুলোকে বেচে দেওয়া হচ্ছে। দিস কাইন্ড অফ রিউমার্স ছড়িয়ে পড়েছিল এবং অফিসিয়ালসরা কিন্তু ইনিশিয়ালি কোনো রকম কাজ করতে পারছিল না। ইভেন হোটেলরাও কিন্তু অফিসিয়ালসদের এক কাপ চাও অফার করছিল না এবং হোটেলের কাছাকাছি গেলে অফিসিয়ালস লেভেলের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সদের সার্কাস্টিক্স কমেন্ট দেওয়া হচ্ছিল এবং তাদেরকে কিন্তু কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি। বাট অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে পারসিস্টেন্ট এফোর্ট জারি থাকে, কন্টিনিউয়াস ডিসকাশন হয় উইথ দ্য লোকাল পিপল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদলায়। পিপল, সেখানকার কমন লোকালরা তারা কি করে, কোঅপারেট করতে শুরু করে এবং ট্রান্সফর্ম করতে শুরু করে এই মুভমেন্টকে। চিলড্রেনদের যারা একসময় দেখা যাচ্ছিল বিভিন্ন কাজে যুক্ত ছিল তাদেরকে কিন্তু লোকাল কমিউনিটিরাই এই যে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টের আন্ডারে তাদেরকে স্কুলে ভর্তি করানো হয়, তাদেরকে এডুকেশনাল অপরচুনিটি দেওয়া হয়, টাইম টু টাইম পাবলিক মিটিং করানো হয়। চিলড্রেনকে যারা ফরমার এমপ্লয়াররা ছিল তাদের থেকে ছাড়িয়ে আনা হয় এবং স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আন্ডার দ্য পিয়ার প্রেশার, অনেক চাপের সময় দেখা যায় যারা কিন্তু অনেক এমপ্লয়াররা তখনও চাইছিলেন না কিছু ছেলেদেরকে রিলিজ করতে অর্থাৎ চাইল্ড লেবারদের মুক্ত করতে, তারাও কিন্তু পিয়ার প্রেশারে বাধ্য হয়েছিল যে পাবলিক ফোরামে এসে অ্যানাউন্স করতে, রিটেন ডকুমেন্টেশন দিতে যে তারা এই ছেলেদেরকে মুক্ত করছে এবং তাদেরকে স্কুলে পড়ার অপরচুনিটি দেবে। অনেক সময় দেখা যেত পরিবাররা এই সমস্ত মানে কিছু ধনী পরিবারের থেকে ঋণ নিত, সেই ঋণ যখন মেটাতে পারতো না তারা মর্টগেজ হিসাবে তাদের ছেলেদেরকে রেখে দিয়ে আসতো বা তাদের সন্তানদের ওই সমস্ত ব্যক্তিদের কাছে রেখে আসতো এবং তারা এই যে ইন্টারেস্টও যখন পে করতে পারতো না সেই ইন্টারেস্টকে চাইল্ড লেবার হিসাবে ইকুয়ালি তারা কিন্তু সেখানে চাইল্ড লেবার নিতে থাকতো, অর্থাৎ তাদেরকে কাজ করাতেই থাকতো এবং একটা ভিসিআর সাইকেলে কিন্তু তারা পৌঁছে যেত। সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল, ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট সমস্ত কিছু মুকুব করে দেওয়া হয় এবং ওই ছেলেগুলোকে ছাড়িয়ে আনা হয় এবং স্কুলে কিন্তু ভর্তি করানো হয়। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা যে সমস্ত সারপঞ্চরা থাকে অর্থাৎ যারা পলিটিক্যাল লিডার থাকে সেই সমস্ত এরিয়া, সারপঞ্চ বা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু কি করে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে এবং
গভর্নমেন্টকে অ্যাসিওর করেন, ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ ডিএম স্যারকে অ্যাসিওর করেন যে তারা কিন্তু এই এডুকেশন প্রসেসটাকে কন্টিনিউ রাখবে এবং ফার্দার যাতে তারা আবার ব্যাক করে চাইল্ড লেবারে ফিরে না যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করবে। তারা এনশিওর করেছিল যে অল চিলড্রেন ইন 5 to 14 এজ গ্রুপ ইন দ্য ভিলেজ ওয়ার সেন্ট টু স্কুল। এইভাবে দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হয়েছিল স্কুলগুলোতে, অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয়েছিল, টিচার দেওয়া হয়েছিল যাতে কিন্তু এই স্কুলগুলো রানিং থাকে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে সেই মন্ডল ভেলুপুর আস্তে আস্তে বা ভেলপুর আস্তে আস্তে চাইল্ড লেবার ফ্রি হয় এবং সেই অ্যাচিভমেন্টকে কিন্তু সেখানকার যে লোকাল কমিউনিটি উইথ প্রাইড প্রেস্টিজ সেটাকে কিন্তু এখনো জেলাসলি গার্ড করে চলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কান্ট্রির ফার্স্ট মন্ডল বা স্টেটের ফার্স্ট মন্ডল হিসাবে এই ভেলপুর মডেলকে সামনে আনা হয়, যেখানে কিন্তু সেইটা ডিক্লেয়ার করা হয় চাইল্ড ফ্রি এবং সেটাকে কিন্তু সাস্টেনও করা গেছিল। অর্থাৎ কোনো জিনিসকে চালু করা ইজ নট এ বিগ ইস্যু, বাট সাস্টেন করা ইট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। সেটাকে জানিয়ে কিন্তু দেয়ার ইজ নো চাইল্ড লেবার ইন আওয়ার ভিলেজ, এটাকে কিন্তু প্রাউডলি এখানকার ভিলেজার্সরা ক্লেম করে। নেক্সট আমরা জাস্ট লাস্টের দিকে চলে এসেছি। এই ইভেন্টটা সেলিব্রেট হয় 20 years আফটারও, যখন সাকসেসফুল ইন্টারভেনশন অফ দ্য এলিমিনেশন অফ দ্য চাইল্ড লেবার এবং ডিক্লারেশন অফ দ্য ভেলপুর মন্ডল অ্যাজ আ চাইল্ড লেবার ফ্রি। সেখানে আমরা যদি দেখি তাহলে কি দেখলাম আমরা, এই পুরো ইনসিডেন্টটা থেকে কি দেখলাম, এই যে ড্রাইভ এটা কিন্তু শুধু অফিসিয়াল লেভেলে সীমাবদ্ধ ছিল না, শুধু অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সীমাবদ্ধ ছিল না, সেখানে কে ছিল, লোকাল লেভেলের মেম্বার ছিল, পলিটিক্যাল মেম্বার ছিল, অ্যাকচুয়ালি যারা এমপ্লয়াররা ছিল, যারা চাইল্ডের এমপ্লয় করতো, তারা সবাই কিন্তু একত্রে এই ইনিশিয়েটিভটা নিয়েছিল। বলা হয়েছে অল সারপঞ্চ, কাস্ট এল্ডার, জেলা পরিষদ মেম্বার্স, পিপল ইনভলভড ইন দ্য ক্যাম্পেইন ওয়ার অনার্ড ফর দেয়ার রোল ইন সাস্টেনিং ইট। Now, Velpur's story is well documented and has been appreciated by international labor organizations and the media. এপিজে আব্দুল কালাম সেখানে কিন্তু ভিজিট করেছিলেন এবং সেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনাররাও কিন্তু সেখানে গেছিলেন এবং অ্যাপ্রিসিয়েট করেছিলেন ফর সাচ কাইন্ড অফ ড্রাইভ। এবং এখানে দাঁড়িয়ে বলা হয়েছে ভেলপুর মডেল কমপ্লিট পার্টিসিপেশন দেখেছিল কমিউনিটির এবং সাস্টেন করেছিল ইন দ্য ফাইট এগেনস্ট দ্য চাইল্ড লেবার। নেক্সট লাস্ট, হোয়াট ইজ ভাইটাল? কি ভাইটাল? কমিউনিটি লেড সাকসেস স্টোরি আমরা যদি দেখি, ইট ইজ দ্য টেস্টিমনি দ্যাট কি দেখায় যে আমাদের যদি সাকসেসফুল সাস্টেনেবল কোনো একটা প্রবলেমকে আমাদের অ্যাড্রেস করতে হয় তাহলে কমিউনিটি লেভেল পার্টিসিপেশন ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ড্রাইভ। হি ওয়াজ দ্য কালেক্টর অফ দ্য নিজামাবাদ ডিস্ট্রিক্ট when the drive against the child labor was taken up in the Velpur in 2001. তার নেতৃত্বে এই জিনিসটা কিন্তু হয়েছিল, বাট সবার অল পার্টি কোলাবোরেশন এবং গ্রাসরুট লেভেলের মানুষের কাছে কিন্তু সেই জিনিসটা অ্যাকসেপ্টেড হয়েছিল বলেই এটাকে কিন্তু গ্রাসরুট লেভেল থেকে এলিমিনেট করা গিয়েছিল। সো দিস ইজ অল ফ্রম টুডেজ ক্লাস। অনেক আই থিঙ্ক আমি তোমাদেরকে নতুন কিছু তথ্য, নতুন কিছু জিনিস শেয়ার করতে পারলাম। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পিডিএফটা ডাউনলোড করে নিও। এবং তোমরা যদি WBCS রিলেটেড প্রিপারেশন বা এই জেনারেল স্টাডিজ যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই যে এগুলো নিয়ে প্রিপারেশন নিতে ইউ আর ফেসিং সাম ডিফিকাল্টিস, তোমরা যদি চাও আমার থেকে গাইডেন্স নিতে পারো।